একবার ভাবুন তো, যে নদীকে কেন্দ্র করে ৪০০ বছর আগে গড়ে উঠেছিল আজকের এই তিলোত্তমা ঢাকা, যে নদী ছিল মুঘল আমলের বাণিজ্যের প্রধান রুট, সেই নদী আজ কেমন আছে? যাকে বলা হতো ঢাকার প্রাণ, আজ তাকে দেখলে মনে হয় এক বিষাক্ত কালো সাপের মতো শহরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে। ধরুন আপনি একজন ডাক্তার আর বুড়িগঙ্গা রিভার আপনার একজন পেশেন্ট। আমি ছিলাম এই শহরের প্রাণ। আজকে কোটি মানুষের চাপ, শিল্প বজ্র, প্লাস্টিক এবং নানা রকম বজ্রের প্রভাবে আমি আজ আমার অস্তিত্ব হারাতে বসেছি। শত বছরের ইতিহাস, বাণিজ্য আর জীবনধারার অংশ ছিলাম আমি, কিন্তু আজকে আমি মৃত্যুর পথযাত্রী। আত্মীয় স্বজনরা বলা শুরু করলো, বুড়িগঙ্গার পেটে যে পানি দেখছেন তার পানি নেই, তা এখন বিষাক্ত বজ্রে পরিণত হয়েছে। এমন পেশেন্টকে আপনি কি প্যারাসিটামল দিয়ে বাসায় পাঠিয়ে দিবেন, নাকি আইসিইউতে রেখে চিকিৎসা করবেন? কি করবেন? পানি উন্নয়ন বোর্ড কি করতে চায় সেটাই আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব, এবং তাদের করণীয়টা আসলে কি। বলছিলাম বুড়িগঙ্গা নদীর কথা। এককালের খরস্রোতা এই নদীটি আজ পরিণত হয়েছে কেমিক্যালের এক বিশাল ল্যাবে। কিন্তু কিভাবে এই রূপসী নদী তার যৌবন হারালো, আর এই বিষাক্ত পানি আমাদের শরীরের কতটা ক্ষতি করছে? আজকের ভিডিওতে আমরা শুনবো বুড়িগঙ্গার জন্ম থেকে মৃত্যুসজ্জায় পৌঁছানোর এক করুণ ইতিহাস। বুড়িগঙ্গার নাম কেন বুড়িগঙ্গা হলো তা কি জানেন? এটি মূলত গঙ্গা নদীরই একটি প্রাচীন প্রবাহ পথ বা ওল্ড চ্যানেল। দলেশ্বরী নদী থেকে কালাতিয়ার কাছে এর উৎপত্তি। লম্বায় মাত্র ২৭ কিলোমিটার এবং গড় প্রস্থ প্রায় ৪০০ মিটার। ছোট্ট এই নদীটি ছিল বাংলার বাণিজ্যের স্বর্ণদ্বার। ইতিহাস বলছে এক সময় এই নদীর পানি এত স্বচ্ছ ছিল যে মুঘল সুবেদাররা এই পানি পান করতেন। দলেশ্বরী হয়ে এটি সোজা বঙ্গোপসাগরে গিয়ে মিশত। শতাব্দীর পর শতাব্দী এটি ছিল জেলে ব্যবসায়ী আর সাধারণ মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু সেই দিন এখন শুধু ইতিহাস। নদীটি কিন্তু রাতারাতি মরে যায়নি। আজ থেকে মাত্র ৪০ বছর আগেও চিত্রটি ভিন্ন ছিল। ২০ থেকে ২৫ বছর আগেও এখানে জেলেরা মাছ ধরত, শিশুরা সাঁতার কাটত। কিন্তু ৯০-এর দশকের শুরু থেকেই মূলত বুড়িগঙ্গার কপাল পুড়তে শুরু করে। গবেষণায় দেখা যায় ১৯৯৪ ও ৯৫ সালে প্রথম এই নদীর পানির গুণগত মান অনেক বেশি খারাপ হতে শুরু করে। অপরিকল্পিত নগরায়ন এবং নদীর পাড়ে গড়ে ওঠা হাজার হাজার শিল্প কারখানা নদীটিকে শ্বাসরোধ করে মারতে শুরু করে। জনসংখ্যা বাড়লো আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়লো দূষণ। স্বচ্ছ পানি ধীরে ধীরে রূপ নিল আলকাত্রার মতো কালো রঙে। বুড়িগঙ্গার বর্তমান অবস্থা জানলে আপনি আঁতকে উঠবেন। একে এখন আর নদী বলা চলে না, এটি এখন বিষাক্ত তরলের এক আধার। প্রতিদিন এই নদীতে ফেলা হচ্ছে প্রায় ৪৫০০ টন সলিড ওয়েস্ট বা কঠিন বজ্র এবং ৩৫০ টন বিষাক্ত টক্সিক বর্জ্য। চিন্তা করতে পারেন, নদীর তলদেশ এখন প্রায় ১৫ ফুট প্লাস্টিক এবং পলিথিনের স্তরে জমে গেছে, যার কারণে নদীর তলদেশ ড্রেজিং করাও এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গবেষণা বলছে বুড়িগঙ্গার প্রতি লিটার পানিতে এখন ৫ থেকে ৪৫টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। এছাড়াও পানিতে মিশে আছে আর্সেনিক, লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এবং PFAS এর মতো ভয়ঙ্কর সব রাসায়নিক। বিশেষ করে ক্রোমিয়ামের মাত্রা লিটারে ৭০ থেকে ১২০ মিলিগ্রাম পর্যন্ত পাওয়া যায়, যা স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি। সহজ কথায় বললে এটি এখন আর পানির স্রোত নয়, এটি একটি জীবন্ত কেমিক্যাল ল্যাব। এই বিষাক্ত নদী কি শুধু মাছ এবং জলজ প্রাণীকে মেরে ফেলছে? না, এটি তিলে তিলে মারছে আমাদেরকেও। নদীর তীরবর্তী মানুষজন ভুগছেন ভয়াবহ সব রোগে: শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী চর্মরোগ, কিডনি ও লিভার ড্যামেজ, এমনকি ক্যান্সারের মতো মরণব্যাধিও বাধা বাঁধছে মানুষের শরীরে। নদীর পানির দুর্গন্ধ এতটাই তীব্র যে বাতাসের মাধ্যমেও বিষ ছড়াচ্ছে। বর্ষাকালে যখন এই দূষিত পানি ঢাকার লোকালয়ে প্রবেশ করে, তখন প্রায় ২ কোটি মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়। তাহলে কি বুড়িগঙ্গাকে আর বাঁচানো সম্ভব নয়? এখনো সম্ভব, যদি আমরা কঠোর হই।
প্রথমেই শিল্প কারখানার বজ্র সরাসরি নদীতে ফেলা বন্ধ করতে হবে। এখানে ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট এর ভূমিকা সবচেয়ে বেশি। ইটিপি হলো এমন এক শোধনাগার যা কারখানার বিষাক্ত পানিকে শোধন করে তারপর নদীতে ফেলে। আইন করে প্রতিটি কারখানার ইটিপি 24 ঘন্টা চালু রাখা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ঢাকার সুয়ারেজ লাইনগুলোতে সরাসরি নদীতে না দিয়ে শোধন করে ফেলতে হবে। নদীর তলদেশে সেই 15 ফুট প্লাস্টিকের স্তর অপসারণ করতে হবে। উন্নত ড্রেজিংয়ের মাধ্যমে সেটি করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং অবশ্যই নদীর দুই পাড়ের অবৈধ দখল উচ্ছেদ করে সেখানে সবুজায়ন করতে হবে। সরকার যে একেবারে বসে আছে তা কিন্তু নয়। বুড়িগঙ্গা রিভার রিকভারি প্রজেক্ট এর আওতায় বজ্র ব্যবস্থাপনা এবং নদীর প্রবাহ ফেরানোর কাজ চলছে। নদীর সীমানা নির্ধারণে পিলার বসানো হয়েছে। উচ্ছেদ অভিযানও মাঝে মধ্যে দেখা যায়। হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সাভারের দূষণ এখন নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বাস্তবতা হলো মনিটরিং এর অভাবে অনেক কারখানা এখনো রাতের আধারে